দারোয়ান, এই দারোয়ান, কোথায় গেলি? আরে এই তুই এখানে বসে কি করছিস? হ্যাঁ ম্যাডাম, বাড়ি থেকে মাইয়া খাবার পাঠাইছিল, তাই আমি একটু খাইতে বসছিলাম। আমার মাইয়া না খুব ভালো রান্না করে, ঠিক ওর মায়ের মতো। আমি যখন আমার মাইয়ার খাবারটা মুখে নেই, আমার মনে হয় কি জানেন, আমার স্ত্রী মানে আমার বই খাবারটা পাঠাইছে সে নিজের হাতে রান্না করে। তাই একটু সময় নিয়ে মজা করে খাইতেছিলাম ম্যাডাম। 24 ঘন্টা তো খালি খাই খাই। এতই যদি মেয়ের হাতে রান্না খাইতে মন চায় তাহলে এখানে বসে আসোস কেন? বাড়িতে যা, বাড়িতে যে মেয়ের হাতে রান্না খা। এটা কি কথা বললেন? আমি তো এখানে কাজ করেই যে টাকা পয়সা পাই তা দিয়ে একটা বাপ মায়ের সংসার চলে যায়। এখানে কাজকর্ম না করলে আমার সংসার চলবো কেমনে? এই বাড়িতে কাজ করার তোর দরকার নাই। কি প্রয়োজন তোর? তুই চলে যা, তোর মেয়ের কাছে যা। আপনাদের বাড়ি থেকে যে বেতন আমারে দেন সেটা দিয়েই তো খাইয়া পড়ে বাইচা আছি। কাজ করে যখন তুই টাকাই পাস, তাহলে ঠিক মতো কাজ করিস না কেন? হ্যাঁ, তোর তো একবার আমি ঠিক মতো পাই না। গেটের বাইরে খালি শুধু ঘোরাঘুরি করস, ঠিক মতো কাজ করস না, কামচোরা। না না ম্যাডাম, আমার যাই কিছু কর না কেন, কামচোর করিবেন না। আমি কাম চুরি করতে শিখি নাই। এই বাড়িতে যখন সাহেব আমারে নিয়ে আহে তখন থেকে এই বাড়ি তো পাহারা দেয়া, এই বাড়ির কাজকর্ম আমি আমার পবিত্র দায়িত্ব মনে করি। আমি আমার কাজের প্রতি খুব দায়িত্ববান ম্যাডাম। যাই কর না কেন, আমার অন্তত কামচোর করিবেন না, তাহলে আমার বুকটার মধ্যে লাগে। মা, এরে কিছু বললেই মুখে মুখে তর্ক করে। এর এক কাজ করো, তুমি এরে বের করে দাও। বের করে দিয়ে এই জায়গায় ভালো একটা দারোয়ান তুমি রাখো। এরে দিয়ে আর কাজ হবে না। ঠিকই বলেছিস। এই শোন, তুই আজ থেকে এখান থেকে চলে যাবি, তোর কাজ করার দরকার নেই, বুঝছিস? না না ম্যাডাম, আমার এই বাড়ি থেকে বের করে দেন না। আমি করজোরে মিনতি করে কই, দেখেন ভবিষ্যতে আমি এই ধরনের ভুল আর কখনো করব না। আমার এই বাড়ি থেকে বার করে দেন না। আমি কথা দিতেছি কোনোদিন আর এই ভুল হইব না। মা, কিরে সৈকত, তোর সাথে এই দারোয়ানের মেয়েটা কি করে? হ্যাঁ, এই, তুই থাম। আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পাইনি সৈকত। তোর সাথে এই দারোয়ানের মেয়েটা কি করছে? মা আমরা দুজন বিয়ে করে ফেলছি। মা কি বলে ও? ওনাকে দারোয়ানের মেরে বিয়ে করছে? আমাদের ইজ্জত সম্মান সব শেষ। শেষ পর্যন্ত আমাদের মুখে চুনকালি মারছে। মা ঠিকই বলেছিস, ও আমাদের মুখে চুনকালি মেখে দিয়েছে। ছি 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 সৈকত, ছি। ছি ছি স্বামী, তুমি আমাকে কেন বিয়ে করেছো? তোমার তো আরো বড় ঘরে বিয়ে করা দরকার ছিল, যেখানে তুমি ঘর জামাই থাকতে পারতে। এই, তুমি এটা কি বলো? তুমি কি বলতে চাচ্ছ তুমি এটা? আসলে বলছিলাম কি, এই যে দেখেন আপনার জামাই যেমন বড়লোক বাড়িতে বিয়ে করে ঘর জামাই থাকছে, ওরকম যদি আমার স্বামীও বড়লোক ঘরে বিয়ে করত তাহলে সেখানে ঘর জামাই থাকতে পারতো। এখন সে তো আমাকে বিয়ে করে পুরাই বিপদে পড়ে গেছে। আমরা হলাম গরিব মানুষ, আমাদের বাড়িতে চাইলেও তো আর ঘর জামাই থাকতে পারবে না, তাই না? ওটাই আর কি। মা কত বড় সাহস, এই দারোয়ানের বাচ্চা আমার জামাইকে ঘর জামাই বলছে। এই এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে কি বললি? হ্যাঁ, আমার মেয়ের জামাই ঘর জামাই? একটা থাপ্পড় মেরে তো দাঁত করে খুলে ফেলবো, ফাজিল কোথাকার। তুই তো দারোয়ানের বাচ্চা, তাই দারোয়ানের মতনই কথা বলছিস। ছি। দেখো স্বামী, তুমি তোমার মাকে বারবার আমাকে ছোট লোকের বাচ্চা আর দারোয়ানের মেয়ে বলে গালাগাল করতে মানা করবে। আমি দারোয়ানের মেয়ে হলেও এখন কিন্তু আমি তোমার স্ত্রী, আর তোমার বউকে কেউ ছোট করে কথা বলবে, এটা কেমন না? হ্যাঁ তাই তো মা, তুমি ওরে ছোট করে আর কথা বলবে না কেমন? কারণ ও তো আমার বউ, ও দারোয়ানের মেয়ে হচ্ছে তো কি হয়েছে, কোনো অসুবিধা নেই। যেহেতু এই বাড়ির বউ সেহেতু ও এই বাড়িতে রাজত্ব করবে। তুমি ওরে বরণ করে নাও মা। কি কি বললি তুই? এই দারোয়ানের বাচ্চাকে আমি বউ করে তুলবো ঘরের মধ্যে? প্রশ্নই ওঠে না। ও কোনোদিনও আমার ঘরের বউ হতে পারবে না। বারবার কেন যে অপমান করে কথা বলছেন আমি বুঝতে পারছি না। স্বামী, তুমি তোমার মা আর বোনকে ভালো করে বুঝিয়ে দাও তো, আমি এই বাড়িতে এসেছি এই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য না। তোমার বউ হয়েছে কেন? এই বাড়িতে একবারে থাকার জন্য। আর এই যে ভালো করে শুনে না, আমার গ্রামে না ভালো করে খোঁজ খবর নিলে শুনতে পারবেন আমি কতটা ডেঞ্জারাস মেয়ে। আমার গ্রামের কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসতো তাহলে ওদের একটাও চুল থাকতো না মাথায়, বুঝতে পারছেন তো? চুপ কর তুই। সম্মানী মানুষদের লগে কেমন করে কথা কইতে হয় তা শিখোস নাই? তারপরে আমি একদিনও শিখাই যাই জাগো লাগে তুই গলা উঁচু করে কথা কইতেছস। তার আমার মনি
তাগো বেতন নিয়ে আমি সংসার চালাই, তাগো তা খাইয়া পয়রা বাইচ আছি। এটা তুই ভুলে যাইতে পারোস, কিন্তু আমি ভুলি নাই। সৈকত, এখনো সময় আছে। এই দারোয়ানের মেয়েকে এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দে। শুধু ওর মেয়েকে কেন মা, ওর মেয়ের সাথে ওর বাবাও যাবে। এই দারোয়ান আর দারোয়ানের মেয়ে দুইটাই বাসা থেকে বের হবে। বাবা, আমি তো কারোর সাথে বেয়াদবি করতে চাইনি, তারাই তো যেচে পড়ে আমার সাথে ঝগড়া করছে, খারাপ আচরণ করছে। আর বাবা, তুমি কোনো চিন্তা করবে না, আমার সাথে কেউ যদি লাগতে আসে না, আমিও কাউকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, তুমি যাও তো বাবা, খেয়ে নাও, আমি দেখছি তোমাকে কে কি বলে। ও খামু, আমি খাবার খামু না। আয় আমার লগে আয়, আয়। ছি 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 সৈকত, তুই এটা কি করলি? তোর কাছে আমি এটা আশা করিনি। তুই আমাদের স্বপ্ন যা কিছু আছে সবকিছু শেষ করে দিলি। আমার কি করতে ইচ্ছে করছে এখন মনে করছে, এখন আমার কি করতে ইচ্ছে করছে জানিস? আমি মনে হয় আমি যেন আত্মহত্যা করি। একটা দারোয়ানের মেয়েকে তুই বিয়ে করে নিয়ে এলি। ছি। মা তুমি শান্ত হও, ওর কথা বলে লাভ নেই। ও তো যা নষ্টামি করার করেই ফেলছে। ছি। মা তুই এটা করছস কি? আমি এবারে দারোয়ান, তুই এবারে বউ হয়ে আইছস। তারা যদি ভাবে দারোয়ানের মেয়ে এবারের বউ, তাহলে তোরে তোকে বাড়ি থেকে বের করে দিবই। আমারও ঘাড় ধরে চাকরি থেকে বের করে দিব, অনেক অপমান করবো। এত বড় ভুল তুই কেমনি করলি মা? কেন করলি এই কাম? বাবা, আমি তো কোনো ভুল করিনি, আমি যা করেছি একদম ঠিক করেছি। তুমি এটা কেন ভুল চোখে দেখছো? মারে, তুই এখন বুঝতে পারতেছস না তুই কত বড় ভুল করছস। তারা তোরে এই বাড়ির বউ হিসাবে চিন্তা করবো না, তারা চিন্তা করবো তুই এই বাড়ির দারোয়ানের মেয়ে। কোনোদিন তার কাছে কোনো দাম পাইবি না, কোনোদিন দাম পাইবি না। এমনও হইতে পারে একদিন তোর এই বাড়ি থেকে বাইর করে দিব। বাবা, তুমি যখন আমাকে কাল রাতে বললে তুমি সৈকতের জন্য কিছু একটা করতে চাও, তোমার খুব খারাপ লাগে সৈকতের জন্য, তখন আমি ভাবলাম আমি তো তোমার মেয়ে, তুমি কোনো কিছু করতে না পারলেও আমি করে দেখিয়ে দিব। তাই তো আমি সৈকতকে বিয়ে করেছি বাবা। আমি দেখতে পাচ্ছি না সৈকতের এত কষ্ট। হ্যাঁ, আমি তোর এই কথা বলছিলাম, কিন্তু এটা তো একটা কথার কথা। এই বাড়ির মালিক সাহেব সে খুব ভালো মানুষ ছিল, তাই অনেকটা দায়িত্ববোধ থেকেই আমি কথাগুলো কইছি। কিন্তু এই সৈকতে তার মায়ের হাত থেকে বাঁচানোর জন্য তোরাই তুইব, এটা তুই পারবি? তুই একটা ফকিন্নির বাচ্চা, তুই কেন এত বড় কাজের দায়িত্ব নিতে গেলি ক? বাবা, তুমিই তো একদিন আমাকে বলেছিলে আমি যেন কোনো অন্যায় দেখলে চুপ করে না সহ্য করি, আমি যেন প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করি। আর আজকে যখন আমি সৈকতকে বিয়ে করেছি, অন্যায়ের প্রতিবাদ করছি, তখন কেন এসব কথা বলছো বাবা? বাবা, তুমি আমাকে আমার মতো করে ছেড়ে দাও, তুমি দেখবে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি শুধু সৈকতকে ভালো রাখতে চাই, আমিও চাই সৈকত ভালো থাকুক। না রে মা, বড় ভুল করছিস তুই। এই রাস্তায় আইসা তুই এই প্রতিবাদটা করতে পারবি না, বরং পরিস্থিতির চাপে পড়া সবার ব্যবহার শুই না, পরিস্থিতির চাপে পড়া তুই নিজেই ভেঙ্গে চুরা যাবি। কিন্তু সৈকতের জন্য তুই কিছুই করতে পারবি না, কিছুই না। আমি পারবো বাবা, তুমি আমার উপর ভরসা রাখো, আমাকে সাপোর্ট করো, আমি পারবো। শুধু দোয়া করে যাও আমার জন্য, আমি যেন নিজেও ভালো থাকি, তোমাকে সৈকতকে সবাইকে ভালো রাখতে পারি, আমি যেন এই বাড়ির প্রত্যেকটা মানুষকে টাইট দিতে পারি, সবাই যেন সৈকতকে ভালোবাসে, আমি এটাই চাই বাবা। আমি তো তোর জন্য সবসময় দোয়া করি মা, কিন্তু তোর জন্য আমার ভয়। গরিবের কপালে তো সুখ সয় না। তুই বামন হইয়া চাঁদে হাত দিছস, তুই তো চাঁদের নাগাল পাবি না মা, এটাই আমার সবচাইতে বড় ভয়। তুমি শুধু আমাকে দোয়া করো বাবা। মাগো, আমি তোর জন্য পরানটা ভইরা দোয়া করি, তুই একটু সাবধানে থাকিস মা। আম্মা, একটা জিনিস খেয়াল করছেন? আপনার অবশ্য খেয়াল করার কথা না, সব সময় আমাদেরকে বলতেন আমার ছেলে সৈকত কত ভদ্র, কত সহজ সরল, কিন্তু দেখছেন কাজটা করলো কি? তলে তলে এত বড় একটা কাজ যে করে ফেলবো, এটা আপনি কোনোদিন কল্পনা করছেন? হ্যাঁ, সামান্য একটা দারোয়ানের বাচ্চারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে। এখন ব্যাপারটা কি দাঁড়াইলো? বাপে হচ্ছে এই বাড়ির দারোয়ান, মেয়ে হচ্ছে এই বাড়ির বউ। তাহলে বুঝেন আম্মা, আপনার যে এলাকায় একটা সুনাম ছিল, একটা মান সম্মান ছিল, এখন মানুষজনের কাছে সেটা আছে?
নাই। মানুষজন এখন কি করবো জানেন, যে দারোয়ানের মাইয়া কোটিপতি বাড়ির বউ হইছে। জামাই বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, ও তো এই বাড়ির বউ হয়ে আছে। কি মনে করছো ওর নিজেরে রাজরানী? কোনোদিনও না। ওর বাপে আমার চিনে ভালো কইরা, ওর বাপের এতদিন চালাইছি না, ওখানে ওরে চালায় পুরো এক ছরকর করে চালুন। কথাটা মনে রাখো, সবাই মিলে যদি জ্বালাই তাহলে এই বাড়িতে এক সেকেন্ডের জন্য থাকতে পারবো না। যতদিন ওর আমি চাকরানি না বানাইতে পারো ততদিন আমার শান্তি হইব না। মা, তুমি আর আমি চাইলে কি হইব? দেখছো না কি তেজ, আওয়ার সাথে সাথে সাপের মতো ফোঁস করে উঠছে। তুমি ওরে যতই চেষ্টা করো, মনে হয় না এই বাড়ির কাজের মানুষ বানাইতে পারবা। দারোয়ানের মাইয়া হলে কি হইছে, ভাব শুনে এমন করে যেন জমিদারের মাইয়া। সবসময় আমাকে দিয়ে পড়ে থাকেন কেন, আমি তো বুঝি না। কেন এই বাড়িতে কথা বলা নিষেধ নাকি? না, কথা বলা তো নিষেধ না। আপনাদের বাড়ি, আপনারা কথা বলতেই পারেন, কিন্তু আমাকে নিয়ে কথা বলার অধিকার তো আপনাদের নেই। সারাক্ষণ আমাকে নিয়ে তো পড়ে থাকেন কেন? এই যে একটু চুপ থাকেন। এই দামি দামি শাড়ি গহনা পরলে, বড় বড় কথা বললে কিন্তু মানুষ বড় হইতে পারে না। আপনার কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত, আপনার ব্যাকগ্রাউন্ড মনে রাখা উচিত যে আপনার বাবা কি। আপনার বাবা হচ্ছে সামান্য একটা দারোয়ান, আর আপনি সেই দারোয়ানের একটা মেয়ে। আর দারোয়ানের মেয়ে হয়ে আপনি এত বড় বড় কথা বলতেছেন, আপনি কি মনে করছেন আপনার কথা শুনে আমরা একদম ভয়ে কাঁপতে থাকবো? মোটেও না। দারোয়ানের মেয়ে হয়েছে তো কি হয়েছে? আর আপনারাও বোধহয় ভুলে গেছেন, দারোয়ানের মেয়ে ছাড়া এখন আমার আরো একটি পরিচয় আছে। আমি এবারের বউ, আর বউ হিসেবে আমি কথা বলতেই পারি, আর বলবো 100 বার বলবো, 1000 বার বলবো। আমার অধিকার আছে, আমি বলবো না? মা দেখছেন, মা দেখছেন ওর কথাবার্তা ঢাইস দেখছেন? ওর বাপে সারা জীবন এই বাড়িতে চাকরি করছে, মানে দারোয়ানগিরি করছে। যে কয় টাকা ইনকাম করছে ওই কয় টাকা দিয়ে ওরে খাওয়াইছে। ওর শরীরের ভিতরে চর্বি জমছে, রক্ত জমছে, আর সেই রক্তের গরমে বড় বড় করতেছে, মনটা চাইতেছে। মুখ সামনে কথা বলুন। আপনাদের বাড়িটা খেয়েছি মানে? আপনারা তো এমনি এমনি খাওয়াননি। আমার বাবা এই বাড়িতে থেকে পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমরা চলেছি। আর আমার বাবাকে দিয়ে আপনারা চাকরের মতো খাটিয়েছেন। আমার বাবাকে দারোয়ান হিসাবে এনে আমার বাবাকে দিয়ে এই বাড়ির সবকিছু করিয়েছেন। করাননি? করিয়েছেন তো, আবার বড় বড় কথা বলছেন। আপনাদের মতো মানুষদের তো লজ্জা হওয়া উচিত। আসলে আপনাদের কি বলবো, আমি নিজেও ভালো করে জানি যে আপনাদের একটু লজ্জা শরম কম, তাই না? মা, আমি আরে দারোয়ানের বাচ্চার কথা সহ্য করতে পারতেছি না। তুমি ওরে আমাদের চোখের সামনে থেকে যাইতে বলো। আরে তুই কি সহ্য করবি? আমি তো সহ্য করতে পারতেছি না। এই মেয়ে, এখান থেকে বেরিয়ে যাও, যাও। যাবো না আমি। না গেলে কি করবেন আপনারা? কি করবো মানে? তোকে থাপ্পড় মেরে দাঁত করে ফেলে দেব। আপনার হাতটা না আপনার কাছেই রাখুন। সবসময় গায়ে হাত তুলতে তুলতে হাতটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আপনারা বোধহয় ভুলে গেছেন মানুষের উপর জুলুম করতে করতে আপনারা কোথায় পৌঁছে গেছেন। এখন থেকে আমার সাথে কোনো কিছু চলবে না। এতদিন আপনারা এই সংসারে যা ইচ্ছা তাই করে গেছেন। আপনার ছেলের সাথে অন্যায় অবিচার করে গেছেন। কি মনে করেছেন কেউ কিছুই জানে না? আমরা কিছুই জানি না? বাইরের সবাই জানে, এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে আপনি কত খারাপ একটা মা। 2টা সন্তানকে 2 রকম ভাবে মানুষ করেছেন। আপনারা কি ভেবেছেন সৈকত একটু কম কথা বলে বলে ও কিছু বলতে পারে না? আপনারা মনে হয় জানেন না, ও অনেক দূর পড়াশোনা করেছে, ওর মাথায় অনেক জ্ঞান বুদ্ধি আছে। আপনারা ভুলে গেছিলেন, তাই না? মা, তোমার একটা কথা কই, এই মেয়ে আমাদের ঘরে কোনোদিন সুখ শান্তি আনতে পারবে না। সৈকত অনেক বড় ভুল করছে মেয়ের বিয়ে করে। আমাদের সংসারটা ছাড়খাড় করে ছাড়বো না, আমি এই সংসারটা ভাঙার জন্য আসিনি। আমি এই সংসারটাকে জোড়া লাগাতে এসেছি, সংসারটাকে ধরে রাখার জন্য এসেছি। আমি না আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ভালোই ভালো আমাকে মেনে নিন। আর সৈকতের সাথে যেসব অন্যায়গুলো করেন এগুলো করা বন্ধ করুন। দেখবেন এমনিতেই সংসারে শান্তি ফিরে এসেছে। এই শোন, তোকে আমি কোনোদিন বউ হিসেবে মেনে নেব না, কোনোদিন না, বুঝছিস? আপনারা আমাকে বউ হিসেবে মানেন আর না মানেন, আমি কিন্তু অলরেডি আপনার ছেলের বউ হয়ে গেছি, শাশুড়ি আম্মা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনাদের সাথে কথা বাড়ি আমার কোনো লাভ নাই, কারণ আমি তো ঝগড়া করতে আসি নাই। আমি বললাম কি এবারে নতুন বউ, আমি নতুন বউর মতো থাকতে এসেছি। একটা কাজ করুন, বাসায় তো তেমন কোনো রান্না বাড়া হয়নি, তো বড় আপা আপনি ভাবে বসে বসে খেয়ে তো মুটিয়ে গেছেন, যান রান্নাঘরে যাই আমাদের জন্য রান্না করে নিয়ে আসুন। আর দুলা ভাই আপনি যান বাজার করে নিয়ে আসেন, তাড়াতাড়ি যান। এই বাসায় কিন্তু একদম বসে বসে খাওয়া চলবে না, ঠিক আছে? এই কি বললি তুই? আরে কি বললি তুই? আমি যাব বাজারে? এই ফকিনের বাচ্চা, সারা জীবন আমি তোর বাপের অর্ডার করছি বাজারে যাওয়ার জন্য। আমি তোর বাপের টাকা দিছি, তোর বাপে মনে করে বাজারে গিয়ে বাজার করছে।
আর তোর কত বড় সাহস, তুই এই বাড়িতে দাঁড়ায় তুই আমারে অর্ডার করতেছস আমি নাকি বাজারে যাব? মা দেখছেন ওর সাহস কত বড়? এই ঘর জামাইয়ের বাচ্চা, কথায় কথায় তো আঙুল নেড়ে কথা বলো না। কখন দেখবে তোমার এই আঙুলটাই যেন নাই, তো সাবধান। মা শুছো, মানে চাকরানির কত বড় কথা, ও আমারে অর্ডার দিয়ে যায়। তুই চুপ কর, ও বললেই হলো। আমি আছি না, তুই কোনো চিন্তা করিস না। দেখাবো না ওকে কি করতে পারে। ও কি করবে, যা করার করবো তো আমি। কি গো, কি করছো? কি করবো, বসে আছি। তোমার কি খুশি লাগছে না আমাকে বিয়ে করে? হ্যাঁ খুশি। তুমি খুশি তো? হ্যাঁ, আমিও খুশি। তবে একটা কথা কি জানো, আমি তো এই বাড়িতে বউ হয়ে আসলাম। আমি জানি এরপর থেকে আমাকে কত যুদ্ধ করতে হবে। কারণ ওই যে তোমার মা, তোমার বোন জামাই, তোমার বোন, সবাই মিলে আমাদের পিছনে এমনভাবে লেগেছে, মনে হয় না আমাদের শান্তিতে সংসার করতে দিবে। জানো, আমার মা, আমার বোন আমার সাথে না সবসময় খারাপ আচরণ করে। আমাকে ঠিকঠাক না খেতেও দেয় না, আমাকে গাধার মতো খাটায়। বাজার ঘাট সব কিছু আমাকে দিয়ে করায়। জানো, আমি যদি কোথাও একটু বসে থাকি, নিজে নিজে মোবাইল চাপি, আমাকে তখনও ডাক দেয়। মানে আমাকে যে সবসময় কাজের উপরে রাখে। আমি যদি বলি আমার ক্ষুধা লাগছে, আমাকে ঠিকমতো খেতেও দেয় না, শুধু 3 বেলাই খেতে দেয়। এছাড়া না কখনো আমাকে কিছুই খেতে দেয় না। 3 বেলা এতটুকু এতটুকু খেতে দেয়। জানো, আমি জানি, আমি সব কিছু জেনে শুনেই এবারের বউ হয়ে এসেছি। জানো, তোমার জন্য না আমার কেন জানি অনেক মায়া হয়। আগে যখন দেখতাম প্রত্যেকটা মানুষ তোমার সাথে কেমন ব্যবহার করে, আমার তখন থেকে খুব রাগ হতো। আমার মনে হতো আমি যদি তাদেরকে একটু শাস্তি দিতে পারতাম, আমি যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম। কিন্তু কি করব বলো, কোনো অধিকার ছাড়া তো কারোর উপর কোনো কথা বলা যায় না। এর জন্য সবসময় চুপচাপ থাকতাম। আচ্ছা এতদিন তো তুমি ছিলে না, আমাকে অনেক মারধর করছে, আমাকে খেতে দেয়নি, আমাকে অনেক নির্যাতন করছে। এখন তো তুমি চলে আসছো না। আচ্ছা এখন যদি আমার সাথে কেউ খারাপ আচরণ করে, আমাকে মারে, তুমি কি করবে? তোমার গায়ে যে হাত তুলবে তার হাতটাই আমি ভেঙে ফেলবো। কিন্তু তারপরেও নিজের প্রতিবাদ নিজেরই করতে হয়, প্রতিবাদী হতে হয়। এই যে দেখো, যেমন তুমি সবসময় সবকিছু মুখ বুজে সহ্য করো, এটা কিন্তু ঠিক না। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হয়। তুমি তো অনেক দূর পড়াশোনা করেছো, তুমি সব কিছুই বোঝো, শুধু সবসময় চুপ করে সবকিছু সহ্য করো, এটা কিন্তু ঠিক না। প্রতিবাদ করতে হবে। আরে প্রতিবাদ তো করতেই চায়, কিন্তু ওই যে মা বোন, আমার অনেক ভয় লাগে। আরে কিসের ভয়, নিজের মনের মধ্যে সাহস জোগাও। কেউ তোমার সাথে অন্যায় করে যাবে আর তুমি চুপ করে সহ্য করবে, এগুলো ঠিক না। আমি তোমাকে বলি, আমি তো তোমার পাশে সবসময় থাকবো না। ধরো আমি কখনো তোমার পাশে না থাকলাম, তখন তুমি কি করবে? নিজের জন্য তো নিজেরই লড়তে হবে নাকি? পারবে না? পারবো। এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। এই তো গুড বয়। আর শোনো, আমি পাশে থাকলেও তোমার লড়তে হবে, আমি যদি তোমার পাশে নাও থাকি তাও তোমার লড়ে যেতে হবে। বুঝতে পেরেছো? আর আমি দূর থেকে হোক কাছ থেকে হোক সব সময় তোমার পাশে একদম ছায়ার মতো থাকবো। এখন থেকে আমি তোমাকে যা বলবো তুমি কিন্তু তাই শুনবে। শোনো, এখন থেকে তুমি কাউকে আর ভয় করবে না, ঠিক আছে? তুমি সবার কথার মধ্যে উত্তর দিবে। তুমি যদি অন্যায় দেখো সেখানেও প্রতিবাদ করবে। আর কেউ যদি তোমাকে কিছু বলে তাহলে আমি আছি। আচ্ছা ঠিক আছে। এই ছোট লোকের বাচ্চা, তুই এখনো গাড়ি পরিষ্কার করতেছস? আমার 2টা মিনিট সময় দেন, এখনই পরিষ্কার করে দিতেছি। এই ছোট লোকের বাচ্চা দারোয়ান, আমি কি তোর মতো দারোয়ান রে? আমার কি সময়ের মূল্য নাই? তুই জানোস না আমি কয়টার সময় অফিসে যাব? স্যার, আমি দারোয়ান হইলেও আপনাকে এই পরিবারের মেলা কাম আমার করতে হয়, তাই খালি গাড়ি পরিষ্কারই তো আমার কাম না, অন্য কাজ করতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আপনার গাড়িটাও এখনো রেডি করতে পারি নাই। কি তুই আমাকে দায়িত্ব শেখাবি? তুই আমাকে কাজ শেখাবি? এই তোর কাজ কি? তোর কাজ গেট পাড়া দাও, বাড়ির টুকটাক কাজকর্ম করা। আর আমি কি করব না করব সেগুলো তুই আমার শিখাছস না? আমি ভালো করে বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি এই বাড়িতে তোর আর বেশি দিন টিকবি না। তুই এই বাড়িতে কাজ করার মতো কপাল তোর আর নাই। তোর এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। না স্যার, ছোট মুখে একখান কথা কই, আমার এই বাড়ি থেকে বের করার জন্য আপনি কেন? আমার এই বাড়ির সাহেব যখন এই বাড়িতে আনছে তখন এই বাড়ির মানুষ তারা কেউ আমরা বাইর করতে পারবো না। আপনি তো এই বাড়ির তেমন কেউ না, আপনি এই বাড়ির ঘর জামাই। কি
কি বললি তুই? আমি এইবারে ঘর জামাই? তোরে তো আজকে কত বড় সাহস আপনার! আপনি জানেন না উনি শুধু এই বাড়ির দারোয়ান না, দারোয়ান ছাড়া ওনার এই বাড়িতে একটা পরিচয় আছে। আপনার সাহস কি করে হলো ওনার গায়ে হাত তোলার? এই ছোট লোক একটা দারোয়ানকে মারতে আমার সাহস লাগবে? শুনুন, ওনাকে আমার যখন ইচ্ছা আমি তখনই মারবো, আমার সাহসের কোনো দরকার নেই। আপনি কিন্তু ভালো করেই জানেন উনি এই বাড়ির শুধু দারোয়ান না, উনি কিন্তু আমার বাবা। আর আমার বাবার গায়ে কেউ হাত তুলবে এইটা তো আমি মেয়ে হয়ে সহ্য করব না। শুনুন, ও হচ্ছে একজন দারোয়ান, আর একজন দারোয়ানকে মারতে কোনো রকম সাহসের প্রয়োজন নাই। হ্যাঁ, একটা কাজ করুন না, আপনার যদি সহ্য না হয় আপনি এই ছোট লোক আপনার যে দারোয়ান বাবা তাকে এই বাড়ি থেকে চলে যান, তাহলে তো হলো, আর সহ্য করতে হবে না। কেন আমি বের হয়ে যাব এই বাড়ি থেকে? আমি তো এই বাড়ির বউ, আর আমি এই বাড়ির বউ হয়ে বাড়ি থেকে বের হয়ে যাব? কি বললেন? বউ? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি যে এই বাড়ির বউ, আপনাকে এই বাড়িতে বউ হিসেবে কে মানে? আমার তো মনে হয় এই বাড়িতে আপনাকে বউ হিসেবে কেউ মানে না। কেউ আমাকে মানুক বা না মানুক তাতে আমার কিছুই যায় আসে না। আমার স্বামী আমাকে বউ হিসেবে মানলেই হবে। মাগো, আমার কথা শুন। ওই একটা থাপ্পড় না হয় দিত, তুই এর মধ্যে কেন ঢুকলি? বাবা তুমি চুপ করো। এদেরকে কোনো কিছু বলতে না বলতে এর একেবারে মাথায় উঠে গেছে। মনে করে কি আমরা তো গরিব, আমাদেরকে যা ইচ্ছা তাই করা যায়, আমাদের সাথে যত অন্যায় অবিচার করা যায়। মনে হয় আমরা সবসময় মুখ বুজে সবকিছু সহ্য করব, কিন্তু এরা জানে না আমরাও চাইলে প্রতিবাদ করতে পারি। সৈকত আছে না, সৈকত হচ্ছে একটা বোকা, ওর মাথায় না ব্রেন বলতে কিচ্ছু নাই। ওর মাথায় যদি বিন্দু পরিমাণ কোনো ব্রেন থাকতো না, তাহলে আপনার মতো একটা ফকিন্নি মেয়েকে জীবনে বিয়ে করতো না। এই দারোয়ানের বাচ্চা, এখনো বেহায়ের মতো এখানে দাঁড়ায় আছিস কেন? আর একটা থাপ্পড় দিব নাকি সুন্দর মতো গিয়ে গাড়িটা পরিষ্কার করবি? হ্যাঁ, আমার বাবা গাড়ি পরিষ্কার করবে, কিন্তু কখন করবে সেটা তার মনের ইচ্ছা। আর এই যে আপনি শুনে রাখুন, আপনার কথাই তো আমার বাবা গাড়ি পরিষ্কার করবে না। কে আপনি? হু আর ইউ? আপনি আমার বাবাকে যখন খুশি তখন চাকরের মতো হুকুম করে যাবেন, আর আমার বাবা কি আপনার চাকরগিরি করবে? আমার বাবা দারোয়ান হতে পারে, কিন্তু সেও একজন মানুষ। আর আপনি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সঙ্গে কিভাবে এরকম পশুর মতো আচরণ করতে পারেন? এই, আমার এত নীতি কথা কইেন না। আরে দারোয়ানের বাচ্চা, আমার অফিসের টাইম চলে যাচ্ছে, যা রোবটের মতো দাঁড়ায় না থেকে গাড়িটা সুন্দর মতো পরিষ্কার করে দে, আমি অফিস যাবো। না, আমার বাবা এই গাড়ি পরিষ্কার করবে না। আর এই যে শুনে রাখুন, আজকের পর থেকে আপনিও গাড়িতে চড়ে অফিসে যেতে পারবেন না। আর আজকে থেকে আপনিও পায়ে হেঁটে অফিসে যাবেন। দিন, এবার চাবিটা দিন, গাড়ির চাবিটা দিন। যান, এবার পায়ে হেঁটে অফিসে যান। যান। মাগো, ওনার সাথে খারাপ ব্যবহার করা তোর উচিত হয় নাই। বাবা তুমি থামো তো। এদেরকে যতই আমরা প্রশ্রয় দিব, এরা আস্তে আস্তে মাথায় চড়ে বসবে আর সবসময় আমাদের সাথে অন্যায় অবিচার করবে। কেন বাবা? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমরাও মানুষ, কিন্তু ওরা আমাদেরকে মূল্যায়ন করতে জানে না। মাগো, তুই কেন ভুলা যাস যে তুই একটা দারোয়ানের মেয়ে? বাবা, আমি দারোয়ানের মেয়ে হলেও এই বাড়ির বউ। তুমি এত চিন্তা করো না তো, চলো ভিতরে চলো। এই দারোয়ানের বাচ্চা, দারোয়ান! আরে কোথায় গেলি? মরেছিস নাকি? এইগুলো কোথায় যে গেল? এই দারোয়ান, তুই কোথায় গেছিলি? হ্যাঁ, তো ম্যাডাম, কি করুন লাগবো? এই দারোয়ানের বাচ্চা, দারোয়ান, কোথায় ছিলি তুই? তোকে যে আমি ডাকছি তুই শুনিস না? ম্যাডাম, ওই জামাই বাবাজি তার গাড়িটা পরিষ্কার করে দিতে কইলো তো, তাই আমি গাড়ি পরিষ্কার করে দিছি, এই জন্য একটু দেরি হয়েছে। ঠিক আছে, গাড়ি পরিষ্কার করেছিস, ভালো কথা, কিন্তু বাসায় তো বাজার করতে হবে। যা বাজার যা। না, উনি কোথাও যাবে না। উনি হচ্ছে দারোয়ান, উনার কাজ শুধু গেটে পাহারা দেওয়া। কে বাহির থেকে ভিতরে গেল, কে ভিতর থেকে বাহির হলো, এই সব দেখা। উনি এবারে চাকর না যে আপনারা সবাই ওনাকে চাকরের মতো খাটাবেন। ভুল কথা কেন কস? বাবা চুপ করো। না, আমি বাড়ির দারোয়ান ঠিক আছে, দারোয়ান কারে কয়, সে কিন্তু বাড়ির চাকরি। তাছাড়া এই বাড়ির খাই, এই বাড়ির পরি, আমার তো বাজার করতে যাইতে হইব। এই কথার মধ্যে তুই কেন কথা কস? মা, ম্যাডাম, আপনি আমার মায়ের কথা কিছু মনে করেন না, আমি তো অবশ্যই বাজার চাই। এই ফকিরের বাচ্চা, তোর তো সৌভাগ্য যে তুই এই বাড়ির বউ হয়েছিস। তোর তো বাপ একটা দারোয়ান আর তার মেয়ে তুই, হ্যাঁ, আবার বড় বড় কথা বলিস তুই। তুই কি মনে করিস তুই বাড়ির রানী? তুই তো এই বাড়ির চাকরানি হওয়ারও যোগ্য না, আবার বড় বড় কথা বলছিস আমার সাথে, না? শুনেন, আপনি আমাকে এবারের বউ বলেন, মন্ত্রী বলেন, রানী বলেন, যা ইচ্ছা বলতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনারা মানেন আর না মানেন, আমি কিন্তু এবারের বউ।
আবার ধরতে পারেন মন্ত্রী বউ, কারণ আপনার ছেলে আমার কথা ওঠে আর বসে। শোন, তোকে একটা আমি কথা বলি, তোকে আর আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করতে আমার 1 মিনিটও লাগবে না, বুঝছিস? মা, আপনি হয়তো ভুলে গেছেন আপনার ছেলে এতদিন একা ছিল। তাকে আপনারা যা বুঝিয়েছেন, যা বলেছেন, সে সেটাই মেনে নিয়েছে। কিন্তু এখন তার বউ এসেছে, তার বউ যা বলবে তাই হবে। আর আমার স্বামী একটা সহজ সরল মানুষ দেখে আপনি সব সময় তার সাথে অন্যায় অবিচার করে গেছেন। আপনি আপনার মেয়েকে দেখেছেন এক চোখে আর আপনার ছেলেকে দেখেছেন আরেক চোখে, কিন্তু এখন তো আর এসব হবে না মা। এই, তুই কি বলতে চাস বলতো? আমার কিছু করতে হবে না মা, এখন থেকে আপনার ছেলেই যা করার করবে। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনার মেয়ের জামাই যখন অফিস থেকে আসবে তাকেই জিজ্ঞাসা করবেন। বাবা চলো। কত বড় কলিজা, বাবারে বাবা! দারোয়ানের মেয়ের কত বড় সাহস! বকুল সাহেব, আপনারা অফিসে আসেন কেন? কেন স্যার, আমি কি কোনো ভুল করছি স্যার? ভুল করেননি মানে? সঠিক কোথায় করেছেন? প্রত্যেকটা জায়গায় হিসাবে ভুল। এত গরমিল কেন? আসলে স্যার আমরা কি করবো বলুন? শান্ত স্যার আমাদের যেভাবে বলছে আমরা সেভাবে কাজ করছি। এখন ওনার কথা বাইরে গেলে তো স্যার আমাদের চাকরি থাকবে না স্যার। আপনি কিছুই বলতে পারবেন না? তাহলে অফিসে থাকার দরকারটা কি? আপনারা সবাই মিলে আমার বাবার অফিস থেকে লুটেপুটে খাচ্ছেন, এটা কি বুঝতে পারছেন না? আমি আসিনি ভালো কথা, কিন্তু এত গরমিল থাকবে কেন? আচ্ছা যাই হোক, এই গরমিলের টাকাগুলো কোথায়? স্যার এগুলো আমি বলতে পারবো না, এইসব শান্ত সাহেব জানে। সবই শান্ত সাহেব জানে, তাই না? ঠিক আছে, আজকের পর থেকে এই অফিসে শান্ত সাহেব থাকবে না। সবকিছু দায় দায়িত্ব আমার, নতুন করে আমি সবকিছু বুঝিয়ে দিব। আর খবরদার, এরপর থেকে এই অফিসে যদি কোনো দুর্নীতি হয় তাহলে আপনার চাকরি পর্যন্ত থাকবে না। যান এখান থেকে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সৈকত, তুই অফিসে এসে একদম আমার চেয়ারে বসে আছিস? আসুন, আমি তো এতক্ষণ আপনার অপেক্ষাই করছিলাম। কি ব্যাপার, তুই আমার সাথে এরকম বিহেভ করে কথা বলছিস কেন? তোর কি সমস্যা? আরে কি হয়েছে সেটা আমাকে খুলে বল। আমার বাবার অফিস, এখানে আসতে কারো কৈফিয়ত দেওয়া লাগে না। আমার যখন মন চায় আমি তখন আসতে পারি। সৈকত, মুখ সামলিয়ে কথা বল। অফিসের মধ্যে তুই আমার সাথে এরকম বিহেভ করে কথা বলতে পারিস না। তুই ভুলে যাস না আমি কিন্তু সম্পর্কে তোর বোনের জামাই। হ্যাঁ, তোর কিন্তু এটুকু রেসপেক্ট আমার প্রতি থাকা উচিত। আমি কাউকে বলে আসার প্রয়োজন বোধ মনে করিনি, তাই বলে আসেনি। আচ্ছা, আপনি কেন অফিসে আসেন? এই অফিসে আপনার কাজটা কি? আপনি মেইনটেইন করেন এই অফিস। বাবা মারা যাওয়ার পরে মা আপনাকে সমস্ত দায়িত্ব দিয়েছে। এই টাকার হিসাবের গড়মিল করানোর জন্য, টাকার হিসাবের গড়মিল করে সমস্ত টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য। কি বললি তুই? মানে তুই কি বললি? আমি অফিসে বসে অফিসের হিসাবে গন্ডগোল করছি? মোটেও না। এই অফিসের প্রত্যেকটা কাজ আমি দায়িত্বের সাথে পালন করছি। আর হিসাবের কথা বলি না, আমার অফিসে একটা কানা করে হিসাব যদি কেউ গরমিল দেখাইতে পারে আমি তার সাথে বুঝবো। তুই অফিসে আজকে প্রথম দিন এসে উল্টাপাল্টা কথা বলবি, আমি সবকিছু মেনে নিব, তা একদম সম্ভব না। ব্যবসায়িক ক্ষেত্রে সম্পর্ক টানবেন না মিস্টার শান্ত সাহেব। আপনি আমার বাবার অফিসে চুরি করেছেন, দুর্নীতি করেছেন, টাকা পাচার করেছেন। কেন করেছেন বলুন? কেন করেছেন? মানুষকে কেন ঠকিয়েছেন? প্রত্যেকটা জায়গায় আমি হিসাবে গড়মিল পাচ্ছি। কেন বলুন কেন? দেখ সৈকত, এই অফিসে আমি এই চেয়ারে যে বসি সেটা কিন্তু আমি তোর আন্ডারে না, যার কারণে আমি যে হিসাবটা দিব সেটা আমি তোকে দিতে বাধ্য নই। আমার যদি হিসাব দিতে হয় তাহলে আমি আমার শাশুড়ি আম্মাকে দিব, তোকে না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন হিসাবে কোনো গড়মিল নাই, গত 6 মাসের হিসাবটা আমাকে মিলাই দেন। আসেন। সৈকত, সাবধানে কথা বল, যা বলার তুই আস্তে ধীরে বল। এটা অফিস, এখানে অফিসের অনেক স্টাফ আছে, আমার একটা মান সম্মান আছে অফিসে। তুই যেভাবে কথা বলতেছিস না, এমন করে কথা বলতেছিস আমার মান সম্মান সবকিছু তুই শেষ করে দিবি, সেরকম একটা প্ল্যান করে তুই অফিসে আসছস। শুনলে শুনুক, এখানে অসুবিধা কোথায়? এত লজ্জা কেন পাচ্ছেন? এতদিন ধরে তো শ্রমিকদের ঠকিয়েছেন, আজকে আপনার কৃতকর্ম শুনুক, সবাই শুনে বুঝুক যে আপনি কেমন মানুষ। আপনি আমার কাছে হিসাব দিতে বাধ্য, কারণ এই অফিসটা আমার বাবার, আপনার বাবার না। আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই অফিসের মালিক আপনি নন। আপনি ভুলে যাবেন না, আপনি জাস্ট আমার বোনের হাজবেন্ড, আর কিছুই নয়।
আমি এতদিন এই অফিসে আসিনি বিধায় আমার মা আপনাকে এখানে আসতে বলেছে। এখন থেকে আমি বসবো। এই হিসাব যেহেতু গরমিল করেছেন, তাহলে গত 2-3 বছরের হিসাব যদি আমি ঘাটি, তাহলে সেখানেও দেখব যে আপনার হিসাবে গরমিল আছে। তাই আমি চাই আজকের পর থেকে আপনি এই চেয়ারে আর বসবেন না। আপনার সাথে বাকি কথা বাড়িতে হবে। প্লিজ লিভ না। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুই অফিসে বসে তুই আমার সাথে যে বিহেভটা করলি না, এর প্রত্যেকটা হিসাব তোকে বাসায় গিয়ে দিতে হবে। আমি সবটা কি আম্মাকে বলবো। মা, হ্যাঁ, তোমার জামাই কইতেছে আলাদা করে ব্যবসা করবো, ব্যবসার লেগে টাকা পয়সা লাগবো। আলাদা করে ব্যবসা করবে কেন? আমাদের যে ব্যবসা আছে সেখানে তো জামাই করতে পারে, ওর বাইরে করবে কেন? কি হলো, তুমি অফিসে যাও নাই? কি হলো, তুমি না অফিসে গেলা আবার চলে আসলা যে? হ্যাঁ, চলে আসছি। সৈকত আমাকে অফিস থেকে বের করে দিছে। আমি অফিসে গেছিলাম। আমি অফিসে গিয়ে দেখি আমার চেয়ারে সৈকত বসে আছে। দেন সে আমাকে বলল আজকে থেকে নাকি ব্যবসা সে সামলাবে। তারপর আমাকে অফিস থেকে বের করে দিল। মা, তোমার কি মনে হইতেছে তোমার ছেলে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? এতদিন আমার স্বামী ব্যবসা সামলাইছে, এখন তোমার ছেলে নতুন নতুন অফিস যে আমার স্বামী সিট নিয়ে কারাকারি শুরু করে দিছে। ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? হ্যাঁ, অবশ্যই বাড়াবাড়িটা বেশি করে ফেলেছে। আর সৈকত আমাকে না জিজ্ঞেস করে অফিসে কেন গেল? আর জামাই বাবাজিকে কেন অফিস থেকে বের করে দিল? এটা ঠিক করেনি ও। ও খুব খারাপ কাজ করেছে। মা, আমি একটা জিনিস না ভালো মতো এখন বুঝতে পারছি যে সৈকত অফিসে বসে আমার সাথে এই কাজটা কেন করলো। আমার কি মনে হয় মা জানেন, ওই যে দারোয়ানের বাচ্চা আছে না, এই বাড়ি সয় সম্পত্তি যেখানে যা কিছু আছে সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য সৈকতকে মনে করেন ইউজ করতেছে। এক সময় দেখবেন যে আপনার সুন্দর বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু দখল করে নিয়ে গেছে। অসম্ভব বাবাজি, এই বাড়ি ঘর অফিস যা কিছু আছে এগুলো আমার হাত থেকে নিয়ে নেবে? হ্যাঁ, অসম্ভব। তুমি কোনো চিন্তা করো না জামাই, ও আসুক বাসায়, ওর সাথে আমার বোঝাপড়া আছে। আর বোঝাপড়া করে লাভ নেই। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। সৈকত, তুই যে অফিসে গেলি, কার থেকে অনুমতি নিয়ে তুই গেছিস? আমার বাবার অফিস, আমি কার অনুমতি নিয়ে ওখানে বসবো? ওখানে বসতে গেলে আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই মা। আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। সৈকত, এখন তো দেখছি তুই মুখে মুখে তর্ক করছিস। আগে তো কখনো এরকম কথা বলিসনি। তোর সাহসটা হলো কি করে? কেন রে? এতদিন তো আমার স্বামী অফিস চালাইছে, তখন তো তোরে মাতব্বরি করতে দেখি নাই। এখন এমন কি হয়ে গেছে যে তুই অফিস গেছস আর আমার স্বামীটা তুই বের করে দিছস? শোনো আপা, তোমাকে একটা কথা বলি। তোমার স্বামী শুধু শুধু কিন্তু ওই অফিসে গিয়ে অফিস সামলায়নি, তার লাভ ছিল, তাই সে ওখানে বসেছে। আমি অফিসে গিয়ে অনেক হিসাব নিকাশ করে দেখলাম সবকিছুতে গড়মিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার স্বামীকে আর আমার অফিসে যেতে হবে না, ওই অফিস আমি নিজে সামলাবো। এই শোনো, আমার না জ্ঞান দিও না। এই অফিসকে এতদিন থেকে আমি সামলাইছি এবং খুব সততার সাথে এই অফিসটা আমি চালাইছি। আজ পর্যন্ত আমার নামে অফিসে কেউ কমপ্লেন দিতে পারে নাই। আর আজকে তুমি হুট করে অফিসে গিয়ে উল্টাপাল্টা কথা বলে আমাকে অফিস থেকে বের করে দিবে? এটা কিন্তু একটু বাড়াবাড়ি, তাই না? অনেকটা বেশি বাড়াবাড়ি। দোলা ভাই, এক হাঁড়ি ভাতের ভেতরে একটা ভাত টিপ দিলে বোঝা যায় ভাত হয়েছে কি হয়নি। আপনি কি কর্ম করেছেন সেটা আমি সবার সামনে বলতে চাচ্ছি না। তাই আমি যেটা বলেছি আপনি সেটাই করবেন। আপনি কাল থেকে আর অফিসে যাবেন না। অফিসের সব দায়িত্ব আমি নিজেই নিয়েছি। মা, তুমি এতদিনও বুঝতে পারো নাই? এইসব সব ঝামেলা করতেছে ওইসব দারোয়ানের বাচ্চা। এই দারোয়ানের বাচ্চার কারণেই আজকে আমাদের ঘরে অশান্তি। আমার ভাইয়ের মাথাটা তো এই দারোয়ানের বাচ্চা খাইছে। এই শুধু শুধু আমার বউকে টানিস না তো। আমার বউ আমাকে কিছুই বলেনি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি নিজে থেকে নিয়েছি। আর হ্যাঁ, এই তোর এই বাড়িতে কি? তোর বিয়ে হয়েছে অনেক আগে, তুই এই বাড়িতে পড়ে আছিস কেন? তোর স্বামীর বাড়িতে তুই যাবি, তোর স্বামী সহ এই বাড়িতে কেন পড়ে আছিস? লজ্জা করে না তোর স্বামীকে নিয়ে এখানে ঘর জামাই থাকতে? কি তুই এখন আমারে নিয়েও কথা বলা শুরু করছস? মা, দেখছো তোমার ছেলের কাণ্ড? ইদানিং আমাকেও তো সহ্য হয় না, সেটাও আমি বুঝতেছি। থাক, যদি আমারে ভালোই না লাগে আমি চলে যাবো এই বাড়ি থেকে। তাও তোদের কথা দিতে পারবো না। তোরা ভালো থাক। সৈকত, তুই আমার মেয়েকে আর মেয়ের জামাইকে এত বড় কথা বলার সাহস পেলি কোত্থেকে? মা, আগে আমার সংসার ছিল না, আমি বিয়ে করিনি, তাই হয়তো আমি এই বিষয়গুলো কখনো আমলে নেইনি। কিন্তু যেহেতু আমার সংসার হয়েছে
সেহেতু বাবার বিষয়গুলো আমার নিজের আমলে নিতে হচ্ছে এবং আমার বাবার বিজনেসটাকে আমি এস্টাবলিশ করতে চাই। দেখছেন মা, আপনার ছেলে অফিসে বসে আমারে উল্টাপাল্টা অনেক কথা বলছে, অফিসের সব স্টাফদের সামনে আমাকে অপমান করছে, আর এখন আপনার সামনে দাঁড়ায় আমারে কি সমস্ত কথা বলতেছে, আমাকে নাকি বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আমার কিন্তু এসব সহ্য হচ্ছে না মা। দুলা ভাই, যারা বুঝতে পারে তাদের জন্য ইশারাই যথেষ্ট। আপনি যে বুঝতে পেরেছেন এতে আমি খুশি। মা, আর একটা কথা, তোমার মেয়েকে তোমার মেয়ের জামার সাথে চলে যেতে বলো। এই বাড়িতে তাদের কোনো স্থান নেই, তারা আসবে শুধু বেড়াতে, এখানে থাকতে নয়। আর হ্যাঁ, যদি আমার বোন আর বোন জামা এই বাড়ি থেকে না যায়, তাহলে আমার বোনের ভাগে যে জমিটুকু আছে, যে সম্পত্তিটুকু আছে, সেটা সে পাবে না। আর যদি চলে যায়, তাহলে তার সম্পত্তিটুকু আমি বুঝিয়ে দেব। এখন দেখো তারা কি করবে। আমি ঘরে যাচ্ছি, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এখন বাকিটা তোমার হাতে। দেখলেন মা, আপনার সামনে দাঁড়ায় আমারে কিভাবে অপমান করলো। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক করে যাবে। ঠিক আছে, নো টেনশন। যাও ঘরে যাও। মা, চিন্তা করিস না মা, যা জামাই কিছু ইয়া করে ঠান্ডা কর, যা। বাবা, চাটা কেমন হয়েছে? খুব মজা হয়েছে মা। মাগো, এইখানে এইভাবে এই চা খাওয়া আমার ঠিক না। তোর শাশুড়ি দেখলে খুব বকাঝকা করবো। তাছাড়া আমার এইখানে না, ওই গেটের কাছে দিয়ে চা খাওয়া উচিত। এইখানে চা খাওয়ার যোগ্যতা কি আমার আছে? এটা কি? জামাই বাবাজি, এটা জুতা। আমার মন চাইতেছে জুতাটা দিয়ে তোমার কপালের মধ্যে মারি। এই ছোট লোকের বাচ্চা, এই সোফার মধ্যে বসে যে তুই চা খাইতাছস, গেট পাহারা দিব কে? তোর বাপে এসে দিব? আমার বাবা এখানে বসে বসে চা খাচ্ছে, তার কারণ আমি আমার বাবাকে নিয়ে আসছি চা খাওয়ানোর জন্য। আর সে তো দারোয়ান হিসেবে চা খাচ্ছে না, আমার বাবা হিসেবে চা খাচ্ছে। তোমার বাবা মানে এই দারোয়ান ছোট লোকের বাচ্চা যদি আমার এই দামি সোফায় বসে চা খেতে পারে, তাহলে এই জুতা কেন পলিশ করতে পারবে না? এখন যদি কোনো কিছু চুরি হয় তো ড্রাইভার কে নেবে? আহা, তুমি না একটা বোকা। আরে চুরি কিভাবে হবে? আরে চোর যদি ঘরের ভিতরেই থাকে, তাহলে কি চুরি হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, দেখবা আমাদের এই চোখের আড়ালে কখন কি চুরি হয়ে যায়, তখন কারা দোষারোপ করবা? মুখ সামনে কথা বলবেন। আমরা গরিব হতে পারি কিন্তু চোর না। এইসব চুরির স্বভাব আপনাদের থাকতে পারে কিন্তু আমাদের না। আপনারাই অফিস আদালত যে কোনো জায়গায় গিয়ে সব জায়গায় চুরি চোট্টামি করেন, আমাদের এসব অভ্যাস নেই। নিজেরা করতে করতে অভ্যাস হয়ে গেছে তো, এই জন্য যাকে দেখেন তাকেই চোর মনে হয়। এই মেয়ে, এই তুমি কি বুঝাতে চাও সেটা কিন্তু আমি খুব ভালো মতো বুঝি। তুমি কারে এটা ইন্ডিকেট করতেছো সেটাও আমি জানি। এত কথা না বলে চুপ করো, তোমার মুখ বন্ধ রাখো। আহা, তুই কেন ওনাদের সাথে তর্ক করতেছস? ওনারা তো ঠিকই কইছে। আমি বাড়ির দারোয়ান, আমি বাড়ির চাকরের মতো। আমার দিয়ে জুতা পলিশ করানো এটা দোষের কি? আমি যাই না জুতাটা পলিশ করে নিয়ে আই। বাবা, তুমি এসব কি বলছো? তুমি কেন জুতা পরিষ্কার করবে? যার জুতা সে নিজেই পরিষ্কার করবে। আর তাছাড়া এগুলো তো তোমার কাজের মধ্যে পড়ে না বাবা। বাহ, তুমি তো একটা দারোয়ান, কিন্তু তোমার মাথায় যে এত বুদ্ধি, এত জ্ঞান। আচ্ছা, তোমার মায়ের কি একটু জ্ঞান দিতে পারলা না? মানে ছোট থেকে যে বড় করছো, কোনো কিছু শিখাইতে পারো নাই? হ্যাঁ, তুমি যে এত কিছু বুঝো, তোমার মা এত কিছুই বুঝতেছে না। শহীদ, ছোট মুখে একটা বড় কথা কই। আমি আমার মায়ের ঠিকই শিখাইছি কার লোকে কেমন করে ব্যবহার করন লাগে। এটাও শিখাইছি আত্মীয় স্বজনের সাথে কি ব্যবহার করন লাগে, আত্মীয় স্বজনকে কেমন করে সম্মান দেখান লাগে। শোনো শান্ত, এদের সাথে কথা বলার লাভ নেই। এই জুতাগুলি নে, ভালো করে কালি করায় নিয়ে আসবে, বুঝছস? না, আমার বাবা কোথাও যাবে না। আমার বাবা কারো জুতা পরিষ্কার করবে না। বাবা, তুমি কোথাও যাবে না। না রে মা, এটা তো আমার কাম, এটা তো আমার করণীয় লাগবো। আমি জুতা পরিষ্কার করে দিতেছি। দেন জুতা দেন। দুই হাত পাত। সুন্দর করে জুতা তোরার একদম চকচকা করে নিয়ে আসবি। আর শোন, এই যে সুন্দর করে সোফায় বসে যেরকম চা খাইতেছিলি, এই জিনিসটা যেরকম বুঝতেছস, ঠিক সেরকম আমার জুতাটাকে একদম চকচক করে পালিশ করে নিয়ে আসবি। যা। সাহেবা তো ঠিকই কইছে, আপনাকে মতো লোকের জুতা পরিষ্কার করে না, এটা আমার ভাগ্যের ব্যাপার, এটা আমার কপাল। এসব তো কপালেই লেখা। খবরদার, আমার বাবাকে দিয়ে এই সমস্ত কাজ করানো যাবে না। আমার বাবা দারোয়ান, দারোয়ানের কাজ করবে, গেট পাহারা দিবে।
কিন্তু আপনাদের জুতা কেন পরিষ্কার করবে আমার বাবা? কেন রে মা, এই কথা কেন কইতেছস? আমরা ছোট লোক, আমরা যদি সাহেবকে জুতা বয়ে নিয়ে যাবার পারি, এইটা তো আমাকে সৌভাগ্য। তুই রাগ করিস না, আমি জুতা জোড়া পলিশ করে নিয়ে আসি। যা। আর যাওয়ার আগে আরেকটা কথা শোন, এই যে আমাদের মতো লেভেলের যে লোকজনগুলো আছে, এদের জুতা, বাথরুম এই সমস্ত জিনিস পরিষ্কার করলে না, তোদের মতো ছোট লোকের কপাল খুলে। যা। হ্যাঁ, সাহেব ঠিকই বলছে মা, এই বড় লোকদের জুতা ঠানলে আমাকে কপাল খোলে। তার কারণ আমাকে কপালে তো এইসবই লেখা। শোনো, আমরা যা চাইছি তা তো পাইছি। এই বাড়ির বউয়ের বাপের দিয়ে জুতা পরিষ্কার করেছি, হয়ে গেছে। ঠিকই বলছো। দারোয়ানের মেয়ে এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখে কত কিছু সব মনের মধ্যে আসছে। চলো যাই। হ্যালো ম্যানেজার সাহেব, শুনুন, আমি আগামীকালকে অফিসে আসতে পারবো না। হ্যাঁ, আমার একটু ফ্যামিলিগত প্রোগ্রাম আছে, তো দ্যাটস ওয়াই আমি আসতে পারবো না। আপনি একটা কাজ করবেন, একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। তুই কি ব্যস্ত? যদি ব্যস্ত না থাকস তাহলে তোর লোকে আমার কিছু কথা আছে। তোর দুলাভাইয়ের 20,000 টাকা লাগবো। তো দুলাভের 20,000 টাকা লাগবে, আমি কি করব? আমার কাছে কেন এসেছো? তুই কি করবি মানে? তুই তো দুলাভাইয়ের অফিস থেকে বাই করে দিছস, এখন সবকিছুর ক্ষমতার অধিকারী তুই। তো তুই দেখবি না তো কে দেখবে? আমাকে চলার লেগে টাকা লাগবো, এর লেগে এখন আপাতত 20,000 টাকা দে। দেখ, আমি তোর হাজবেন্ডকে একটা টাকাও দিতে পারবো না, আর তাছাড়া আমার কাছে কোনো টাকা নেই। তুই কইলেই হইলো? এতদিন যখন তোর দুলাভাই বিজনেস সামলাইছে, তখন আমার যা লাগছে তোর দুলাভাই দিছে, আমার কোনো অভাব সে অপূর্ণ রাখে নাই। এখন যেহেতু তুই বিজনেস সামলাইতাছস, তাহলে এগুলো দেখার দায়িত্ব এখন তোর। তাছাড়া আমাকে চলতে ফিরতেও তো টাকা লাগে। তোর দুলাভাই এখন ঘরে বহা, হাতে টাকা পয়সা নাই, এখন তোর টাকাটা দিতেই হইব। দেখ আপা, আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমি তো তোর হাজবেন্ডকে বসে থাকতে বলিনি, কাজ করতে বল। কত কোম্পানি আছে, সেখানে কাজ করতে বল। আর তাছাড়া তোর হাজবেন্ড যদি কাজ করতে চায় আমার কোম্পানিতে করতে পারে, তবে মালিক হিসেবে না, শ্রমিক হিসেবে। ইনফ্যাক্ট তোর হাজবেন্ড বলে কথা, আমি অন্য শ্রমিকদের যে বেতন দেই তার থেকে একটু বাড়িয়ে দেব। কি তুই আমার জামারে কইতেছস ফ্যাক্টরির শ্রমিক হিসেবে কাজ করতে? বাহ, কি সুন্দর একটা কথা কইলালি। এতদিন আমার জামাই কোম্পানির ফ্যাক্টরির মালিক হিসেবে কাজ করছে, এখন সে শ্রমিক হিসেবে কাজ করব। তুই কথাটা কইলি কেমনে? কথাটা কি তোর নাকি অন্য কেউ শিখাই দিছে? তোর হাজবেন্ডকে তো আমি শুধু শুধু বের করে দেইনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তোর হাজবেন্ড অনেক টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা দিয়ে কি করেছে তুই জিজ্ঞাসা করে দেখ। কখনো আমার কাছে জিজ্ঞাসা করেছিস যে আমার হাজবেন্ডকে কেন বের করে দিয়েছিস, একটু বল? কখনো জিজ্ঞাসা করিসনি। তুই পক্ষপাতিত্ব করেছিস তোর হাজবেন্ডের। এখন আমার কিছু করার নেই। আমার বাবার ব্যবসা যদি আমার পরিচালনা করতে হয়, আমার বাবার ব্যবসা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে এরকম অসাধু কোনো লোককে আমার অফিসে জায়গা দিতে পারবো না। কথা ক্লিয়ার? দেখ, তুই কইলে তো আমি বিশ্বাস করব না। আমার স্বামীর আমি খুব ভালো করে চিনি। আমার স্বামীর দ্বারা এরকম কোনো কাজ হয় নাই, হইতেও পারে না। এখন যাই হোক, তুই কি বিশ্বাস করস, কার কথা শুনে এগুলি করস, এটা তোর ব্যাপার। সেটা আমার শুনেও লাভ নাই, চাইনাও লাভ নাই। এখন আমার আর তোর দুলাভাইয়ের সম্পূর্ণ খরচ তোরে চালাইতে হইব। তুই কেমনে চালাবি সেটা আমার জানার দরকার নাই। আমি কইছি টাকা লাগবো, তুই টাকা দিবি। না, আমি তোর হাজবেন্ডকে কোনো টাকা দিতে পারবো না, কারণ বেহিসাবি কোনো টাকা আমার কাছে নেই। এটাই কি তোর শেষ কথা? তুই কোনো টাকা দিবি না মানে? দেখ, একই বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করিস না। যা তুই এখান থেকে যা। তোর হাজবেন্ডকে গিয়ে বল যে যদি সে আমার কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতে চায় তাহলে করতে পারবে, আদারওয়াইজ আমি একটা টাকাও দিতে পারবো না। যা। ঠিক আছে, তুই টাকা দিবি না তাই না? তো টাকা দিবে না যেহেতু, ওই ফ্যাক্টরিতে তো আমারও হক আছে। তো আমার টাকা আমার কেমনে আদায় করতে হয় সেটা আমি কিন্তু খুব ভালো মতো জানি। সোজা আঙ্গুলে ঘি নাটলে আঙ্গুল কেমনে বাঁকা করতে হয় সেটা আমার জানা আছে।
মা, তোমার পোলা তো অনেক বড় হয়ে গেছে এখন। তোমার পোলার কাছে কইছি আমার জামাইয়ের 20,000 টাকা লাগবো। ও আমার এতগুলি কথা শুনাই দিছে। আমার জামাই নাকি তার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করব। চিন্তা করছো কত বড় কথা আমার জামাইরে নিয়া? আমি এগুলো সহ্য করতে পারতাছি না। মা, সব মানলাম, আমিও তো এবারের মাইয়া, তাই না? সে প্রাপ্ত সম্মানটুকু আমার সৈকত দেয় না। আইসে একটারে বিয়া করে নিয়ে আইছে, এটাও যেমন তোমার পোলাও হয়ে গেছে এরকম। কথায় কথায় না আমার আর আমার জামের উল্টা পুল্টা কথা শোনায় সারাদিন। মা, জানো আজকে কি হয়েছে? তোমার জামের জুতাটা একটু ছিঁড়ে গেছে। ওই দারোয়ানরে কইছে একটু সেলাই দিতে, একটু সেলাই করে লয়। হ্যাঁ, ওই দারোয়ানের বাচ্চা যে কি কয় জানো না, আমার বাপে কি লেগে জুতা সেলাই করব? কত বড় কথা! এমনি তো ফকিন্নির বাচ্চা, আর বাপে করে দারোয়ানগিরি, আবার ওর মুখে বড় বড় কথা। আমারও তখন তখন অপমান করতেছে। মা, আমি আর নিতে পারতেছি না। চা শুরু হয়েছে, 2 দিন পর আমার বাড়ি থেকে এমনি বাই করে দিব। এর চেয়ে ভালো সম্মান নিয়ে আমি নিজেই যাইগা। লাগবো না তোমার মাইয়া, তুমি তোমার পোলা নিয়ে থাকো। এর চেয়ে ভালো আমি আমার স্বামীর বাড়ি যাইগা। খাইয়া থাকে না খাইয়া থাকে, কেউ জানবাও না শুনবাও না, আমি কাউরে কিছু কইতেও যাবো না। আমার কষ্ট আমারই থাক, আমি থাকতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোমার পোলা আমারে যে অপমান করছে, এটা একটা বিহিত করতেই হইব। এটা যদি বিহিত করো, তাহলে আমি আমার জামাইরে বুঝাই শুনে হয়তো বা থাকতে পারি। তুই চিন্তা করিস না মা, আমার একটু সময় দে। আজকের দিনের মধ্যেই একটা কিছুর ব্যবস্থা করুন। তুই টেনশন করিস না, ঠিক আছে? কান্দিস না, মাথা ঠান্ডা কর, ঠিক আছে? কি ব্যাপার মা, আমাদের সবাইকে এখানে কেন রেখেছো? তোর বোন নাবিলা তোর কাছে গেছিল 20,000 টাকার জন্য। তুই ওকে টাকা দিস নাই কেন? কেন দিব? কাকে আমি 20,000 টাকা দিব মা? যে এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকে? সরি মা, আমার কাছে কোনো ফাও টাকা নেই যে তাকে 20,000 টাকা দিতে হবে। শোন, আমার মেয়ের জামাই তো বেকার ছিল না, বেকার করেছিস তুই। এখন ও কি করবে বলতো? ও কিভাবে চলবে? তুমি শুধু আমার দোষটা কেন দেখছো মা? তোমার মেয়ের জামাইয়ের দোষটা দেখতে পাচ্ছ না? একবারও জিজ্ঞাসা করেছো বাবার অফিস থেকে কত টাকা আত্মসাৎ করেছে? আচ্ছা, আমার মেয়ের জামাই এতগুলো টাকা যে সরিয়েছে, এটা আমি কি করে বিশ্বাস করব? আর তুই বললেই কি আমি বিশ্বাস করব? তোমার তো বিশ্বাস হয় না, আমার কাছে প্রমাণ আছে। তোমার বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো তোমার মেয়ের জামাইয়ের কাছে এত টাকা নিয়ে কি করেছে। শোন সৈকত, তুই বললি আর আমি বিশ্বাস করব তা কিন্তু না। আমার স্বামী যদি কিছু করে থাকে তা অবশ্যই আমাকে জানায়। আমাকে না জানা আমার স্বামী এরকম করতেই পারে না। আমি তোর কথা বিশ্বাস করি না। সব কথা বলে, কিন্তু এই কথা তোকে বলেনি। জিজ্ঞাসা করতো সে সাইড বিজনেস করতে গিয়েছিল কিনা, 25 লাখ টাকা লস খেয়েছে কিনা। জিজ্ঞাসা কর এত টাকা তোর হাজবেন্ড কোথায় পেয়েছে। কর, জিজ্ঞাসা কর। শান্ত, তুমি চুপ করে আছো কেন? সৈকত যা বলতেছে এগুলি কি সব সত্যি কথা? তুমি কি অফিস থেকে 25 লাখ টাকা নিছো? তুমি আমারও না বলে এই কাজ করছো? তুমি বলো। হ্যাঁ, সৈকত যেটা বলছে সেটা যে একদম সব মিথ্যে কথা, ব্যাপারটা সেরকম না। আমি অফিস থেকে টাকা নিচ্ছি। আমি একটা প্ল্যান করছিলাম যে আমি যদি অফিসের বাইরে আলাদা একটা বিজনেস করতে পারি, সেটা তো শুধু আমার একা ভালো না, আমাদের পরিবারের সবার জন্যই ভালো। আমি সেজন্য টাকা নিচ্ছি। কিন্তু মা, বিশ্বাস করো, আমি যখন সেই বিজনেসে টাকাগুলো ইনভেস্ট করলাম, কিছুদিনের মধ্যে সেই বিজনেসের সব টাকাগুলো লসে পরিণত হতে লাগলো। আস্তে আস্তে এমন হলো যে আমার একদম পুরো 25 লাখ টাকা ইনভেস্টে একদম জ্বলে গেছে। আমি এখন কি করতে পারি? আমি তো নিজে সেই সব টাকাগুলো খেয়ে ফেলিনি। দেখেছো মা, নিজের মুখ থেকে সত্যটা বেরিয়ে গেল, আমার আর বলার প্রয়োজন পড়েনি। মা, এই কথাগুলো আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কেন বলিনি জানো? যাতে তোমার মেয়ের জামাইয়ের সম্মানটা তোমার কাছে থাকে। কিন্তু তুমি যা শুরু করেছো, তাতে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। ছি ছি জামাই, তুমি আমাদের বিজনেস থেকে 25 লক্ষ টাকা নিয়েছো। এই কথা আমাদেরকে ভুলেও জানতে দাওনি। সেটা কি করে পারলাই তুমি? হ্যাঁ, যেখানে তোমাকে আমরা বিশ্বাস করে তোমার হাতে সবকিছু তুলে দিয়েছি, সেই জায়গায় তুমি চুরি করেছো। ছি 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 ছি, তোমার কাছে এটা আশা করিনি জামাই। মা প্লিজ, আপনি অন্তত আমাকে ভুল বুঝেন না। আমি যখন ব্যবসার জন্য 25 লাখ টাকা ওখান থেকে নিচ্ছি, আমার মাথায় একটা প্ল্যান ছিল যে ওই বিজনেসে যখন আমি লাভ করব, আস্তে আস্তে টাকাটা আমি ওখানে আবার রেখে দিব। কিন্তু কি করব বলেন, আমার তো কপাল খারাপ। ব্যবসাটা চালু করার কিছুদিনের মধ্যেই আমি সব টাকাগুলো একদম মার খেয়ে গেছি। এখন আসলে আমার কিছু করার নাই। মা,
আপনার ছেলে মাত্র কয়েকটা দিন আপনার মেয়ে আর মেয়ের জামাই হাত খরচে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এতেই আপনার এত খারাপ লাগছে? আর আপনি আপনি তো দিনের পর দিন আপনার ছেলেকে ঠকিয়ে গেছেন, সবসময় আপনার অবিচার করেছেন। তখন তো কোনো প্রবলেম হয়নি, তখন তো নিজের মনকে নিজে একবার প্রশ্ন করেননি যে আমি এটা কেন করছি? দুইটাই তো আমার নিজের সন্তান। মা, আমি শুনেছি মায়ের ভালোবাসা নাকি ভাগ হয় না, কিন্তু এই প্রথম আপনাকে দেখে বুঝতে পারলাম যে আপনি আপনার আপন ছেলে মেয়েদেরকে দুজনকে দুই চোখে দেখেন। আসলে মা, আমার তো মা নেই, আমি ছোটবেলা থেকে বাবার কাছে মানুষ হয়েছি, তাই কখনো মায়ের ভালোবাসা কি জিনিস সেটাও বুঝিনি। কিন্তু যখন আপনাকে দেখলাম তখন আমি পুরোই অবাক হয়ে গেলাম। মা কি এমন হতে পারে? আপনারা ভেবেছেন আপনার ছেলে কোনো কিছুই বোঝে না, ও হয়তো সহজ সরল মানুষ, কিন্তু আপনারা ভুলে গিয়েছিলেন যে ও অনেক কিছু বোঝে, কিন্তু কোনো প্রতিবাদ করেনি, চুপ করেছিল, কারণ সে তার মাকে অনেক বেশি সম্মান করে, তার বোনকে অনেক বেশি ভালোবাসে। থাক, আর কিছু বলতে হবে না। যা হয় না নয়তে, তা হবে না নয়তে। তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। আসলে এখানে ভালোবাসা ভাগ হয়ে গেছে। আমার মা আমাকে ভালোবাসে না, ভালোবাসে তার মেয়েকে, তার মেয়ের জামাইকে। আচ্ছা মা, আমি তো দায়িত্ব নিয়েছিলাম বাবার অফিস চালাবো, বাবার অফিস থেকে সব দুর্নীতি মুক্ত করে ফেলবো, কিন্তু আসলে আমি বলছিলাম মা, আমার এই দায়িত্ব নেওয়া ঠিক হয়নি। তুমি তোমার মেয়ের জামাইকে দায়িত্ব দিয়েছিলে না, আমি দায়িত্বটা আজ থেকে ফিরিয়ে দিলাম। হ্যাঁ, ফিরিয়ে দিলাম। আমি সমস্ত টাকা তোমাদেরকে দিয়ে দিব। আমার কিচ্ছু দরকার নেই, বাবার সম্পত্তি দরকার নেই, আমার টাকা পয়সা দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমার একটু ভালোবাসা দরকার, যেটা আমি আমার স্ত্রীর মাঝে পেয়েছি। আমার কিচ্ছু দরকার নেই। আমি এই মুহূর্তে আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। থাকো তোমার এই সম্পত্তি নিয়ে, অট্টালিকা নিয়ে। না না সুকত, তুই বৌমাকে নিয়ে এখানে যাস নে বাবা। আমি তোকে আসলে ভুল বুঝেছি। আমাদের জামাই যে এরকম কাজ করবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। যাকে আপন করেছি সে আমাদের বুকে ছুরি মেরেছে, আর তুই আমার সন্তান, তোকে আমি বিশ্বাস করিনি। বাবা, আমি ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি আর জীবনে এরকম ভুল করব না। তুই আমার একমাত্র সন্তান, তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বল? না মা, এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব না। আমাকে ক্ষমা করে দিও, চলো। না, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, আর তোমাকেও যেতে দিব না। হয়তো আমার মা তোমার সাথে আগে অনেক কিছু করেছে, কিন্তু দেখো এখন তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই না? আর তাছাড়া আমি তো কোনোদিনও মায়ের আদর পাইনি। আমি তোমার মায়ের মধ্যে আমার মাকে খুঁজে পেয়েছি। আমি মায়ের ভালোবাসা ছেড়ে কোথাও যেতে পারবো না, আমি এই বাড়িতেই থাকবো। আর আমি চাই আমরা সবাই একসাথে সুখে দুঃখে মিলেমিশে থাকবো। প্লিজ তুমি আমার এই অনুরোধটুকু রাখো। ঠিক আছে, তোমরা যেতে করে বলছো, যাবো না। তবে মা, তোমার কাছে একটাই অনুরোধ, আমার সাথে যতটা ইচ্ছা খারাপ ব্যবহার করো, কিন্তু ওর সাথে খারাপ আচরণ করো না। হ্যাঁ বাবা, আমি তোকে কথা দিচ্ছি, আমি বৌমার সাথে কখনোই খারাপ ব্যবহার করব না। ও আমার মেয়ের মতনই থাকবে, আর ও দারোয়ানের মেয়ে হতে পারে, কিন্তু ও যে আমার মেয়ের মতো, ওকে আমি আমার মেয়ের মতো করেই রাখবো। তুই চিন্তা করিস না, আমি আর জীবনে ওর সাথে খারাপ ব্যবহার করব না। ও আমার সন্তানের মতনই থাকবে। তোরা যাস নে আমাকে ছেড়ে বাবা, তোরা আমাকে ফেলে যাস নে। বৌমা, তুমি আমাদেরকে ফেলে যেও না মা। বৌমা, আমি তোমাকে আর কোনোদিনও দারোয়ানের মেয়ে বলবো না। তুমি হচ্ছে এই বাড়ির বউ, আমাদের সম্মান। তুমি এই বাড়ির বউ, বউ হয়ে থাকবে, আমার ছেলের বউ। এসো মা।